আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে ক্লাসে মূলত আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এর বেসিক ধারণাগুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেরি না করে আমরা চলুন মূল ক্লাসটি শুরু করি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে টপিকের নাম দিয়েছি কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড মূলত হচ্ছে সেন্টেন্সের গঠন অনুসারে সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়। এর 1 নম্বরটা হচ্ছে সিম্পল, 2 হচ্ছে কমপ্লেক্স, 3 হচ্ছে কম্পাউন্ড। তো আমরা শুরুতেই দেখব যে সিম্পল সেন্টেন্স কাকে বলে অথবা সিম্পল সেন্টেন্সকে আমরা কিভাবে চিনতে পারি। তো এখানে দেখো আমি একটা ছকে 3টা অংশ লিখে রেখেছি। তো প্রথম অংশটা হচ্ছে কি সিম্পল, প্রথম অংশটার নাম সিম্পল। আমরা জাস্ট মনে রাখবো যে সিম্পল সেন্টেন্সে সাধারণত কি থাকে, একটি সাবজেক্ট থাকবে। সিম্পল সেন্টেন্সে সাধারণত একটি সাবজেক্ট থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে এবং একটি স্বাধীন ক্লজ থাকবে। আপাতত আমরা শুরুতেই বেসিক ধারণাগুলো জেনে নেব, যাতে পরবর্তীতে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পরিবর্তন করার ক্ষেত্রে বিষয়টি সহজ হয়ে যায়। তাহলে আমরা জাস্ট মনে রাখবো যে সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব এবং একটি কি থাকে, স্বাধীন ক্লজ থাকে। তাহলে আমরা সংজ্ঞাটাকে এভাবে বলতে পারি যে সেন্টেন্সে একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব এবং একটি স্বাধীন ক্লজ থাকে, তাকে কি বলা হয়, সিম্পল সেন্টেন্স বলা হয়। আমরা ধীরে ধীরে সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, ক্লজকে এগুলো আসতেছি। এবার যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্সটা একটু খেয়াল করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত 2টি সাবজেক্ট, 2টি ফাইনাইট ভার্ব এবং কি থাকে, 2টি ক্লজ থাকে। কি মনে রাখবে এখানে যে কমপ্লেক্স সেন্টেন্সে কয়টি সাবজেক্ট থাকবে, 2টি সাবজেক্ট, 2টি ফাইনাইট ভার্ব এবং কি থাকবে, 2টি ক্লজ থাকবে। এই 2টি ক্লজের মধ্যে একটি হবে স্বাধীন ক্লজ এবং আরেকটি কি হবে, অধীন ক্লজ। তাহলে 2টি ক্লজের মধ্যে একটি স্বাধীন, অন্যটি হচ্ছে অধীন। এবার যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্সটি দেখি, তাহলে এখানেও কমপ্লেক্সের মতো 2টি সাবজেক্ট, কমপ্লেক্সের মতো 2টি ফাইনাইট ভার্ব এবং কমপ্লেক্সের মতো 2টি কি থাকে, ক্লজ রয়েছে। শুধু পার্থক্য এখানে 2টাই কি থাকবে, 2টাই স্বাধীন ক্লজ থাকবে। তাহলে আমরা বলতে পারি কমপ্লেক্স এবং কম্পাউন্ডে 2টি করে সাবজেক্ট, 2টি করে ফাইনাইট ভার্ব, 2টি করে ক্লজ। শুধু পার্থক্য হচ্ছে কমপ্লেক্সে একটি স্বাধীন ক্লজ এবং অন্যটি অধীন ক্লজ হয় 2টি ক্লজের মধ্যে, এবং কম্পাউন্ডে কি হবে, 2টাই কি হয়ে যাবে, স্বাধীন ক্লজ হয়ে যাবে। তাহলে আমরা সংজ্ঞাটাকে এভাবে বলতে পারি যে সেন্টেন্সে একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব এবং একটি স্বাধীন ক্লজ রয়েছে, তাকে কি বলা হবে, সিম্পল সেন্টেন্স বলা হবে। আবার বলতে পারি যে সেন্টেন্সে 2টি সাবজেক্ট, 2টি ফাইনাইট ভার্ব এবং 2টি ক্লজ, এর মধ্যে একটি স্বাধীন এবং একটি অধীন ক্লজ রয়েছে, তাকে কি বলা হবে, কমপ্লেক্স সেন্টেন্স বলা হবে। এবং যে সেন্টেন্সে 2টি সাবজেক্ট, 2টি ফাইনাইট ভার্ব, 2টি ক্লজ এবং এখানে 2টি কি রোজ থাকবে, স্বাধীন ক্লজ থাকবে, তাকে কি বলা হবে, কম্পাউন্ড সেন্টেন্স বলা হবে। এখন আমরা দেখব যে এখানে ক্লজ, এখানে প্রত্যেক জায়গাতে রয়েছে ক্লজ। তাহলে ক্লজটা কি, এখন আমরা এই সম্পর্কে একটু কি নেব, ধারণা নেব। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে ক্লজের বাংলা আমরা বলতে পারি খণ্ড বাক্য। তাহলে ক্লজ কি, এইটা বোঝার সহজ উপায় হচ্ছে জাস্ট আমাদেরকে 3টা বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত আমরা মনে রাখবো যে ক্লোজ মানে হচ্ছে একগুচ্ছ ওয়ার্ড। ক্লোজ মানে কি, একগুচ্ছ ওয়ার্ড। একগুচ্ছ ওয়ার্ডের মধ্যে 2টি, 3টি, 4টি অথবা এর একাধিক ওয়ার্ড হতে পারে। সোজা কথা, একটি ওয়ার্ডের বেশি থাকলে সেটাকে আমরা কি ধরে নেব, একগুচ্ছ ওয়ার্ড। ওকে, এই একগুচ্ছ ওয়ার্ডের ভেতরেই কি থাকবে, একটি সাবজেক্ট থাকতে হবে এবং এই একগুচ্ছ ওয়ার্ডের ভেতরেই সাথে কি একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। তাহলে ক্লোজের সংজ্ঞায় আমরা বলতে পারি ক্লোজ হচ্ছে এমন একগুচ্ছ ওয়ার্ডস যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব, অর্থাৎ একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব একসাথে থাকে। ওকে, তাহলে আমরা ক্লোজ বলতে কি বলতে পারি, যে ক্লোজ হচ্ছে এমন একগুচ্ছ ওয়ার্ড যেখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব একসাথে থাকে। জাস্ট আমরা এই বিষয়গুলো মনে রাখবো, তাহলে আমাদের পরবর্তী অংশটুকু বুঝতে অনেক সহজ হবে। এখন এখানে যেহেতু ফাইনাইট ভার্বের কথাটা আসছে এবং এখানেও আগের অংশ আমরা দেখেছি যে ফাইনাইট ভার্ব রয়েছে, তো ফাইনাইট ভার্ব কি এবং এর বিপরীতে নন ফাইনাইট ভার্ব কি, আমরা এটা একটু দেখে নেব।
তাহলে ফাইনিট ভার্ব আমরা জাস্ট বলতে পারি এখানে লিখে রাখছি যে টেন্স, এখানে লিখে রাখছি কি টেন্স চেনা যাবে, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সটা চেনা দেবে। সহজ ভাষায় আমরা বলতে পারি যে ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে কি বলা হবে? ফাইনিট ভার্ব বলা হবে। যে ভার্ব দিয়ে কি চেনা যাবে? টেন্স চেনা যাবে, তাকে ফাইনিট ভার্ব বলা হবে। অর্থাৎ টেন্স মানে এখানে কোনটি প্রেজেন্ট, কোনটি পাস্ট এবং কোনটি ফিউচার, জাস্ট এতটুকু বোঝা যাবে। বোঝা গেলেই সেটাকে আমরা কি বলবো? ফাইনিট ভার্ব বলবো। বিপরীতে নন ফাইনিট ভার্বে আমরা জাস্ট লিখে রেখেছি যে টেন্স চেনা যাবে না। অর্থাৎ নন ফাইনিট ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্ব দেখে কখনোই প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার এই বিষয়টা বোঝা যায় না। তাহলে সহজ ভাষায় বলতে পারি যে ভার্ব থেকে টেন্স চেনা যায় তাকে কি বলা হবে? ফাইনিট ভার্ব। এবং যে ভার্ব থেকে টেন্স চেনা যায় না তাকে কি বলা হবে? নন ফাইনিট ভার্ব। আরেকটা যদি আমরা এখানে সংজ্ঞা দেখি যে সাবজেক্ট এর নাম্বার এবং পার্সন পরিবর্তন হলে ভার্বের রূপ বা ফর্ম পরিবর্তন হবে। অর্থাৎ ফাইনিট ভার্ব হচ্ছে সাবজেক্ট পরিবর্তন করার সাথে সাথে, অর্থাৎ আমরা যদি সাবজেক্টের নাম্বার এবং পার্সন পরিবর্তন করি তাহলে ভার্বের রূপ বা ফর্মটাও কী হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। তখন সেটা কী হবে? ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্বের ক্ষেত্রে আমরা দেখব যে সাবজেক্টের নাম্বার এবং পার্সন পরিবর্তন হলে কখনোই ভার্বের রূপ বা ফর্মটা পরিবর্তন হবে না। আমরা একটু যদি উদাহরণ দেখি তাহলে বিষয়টা আমাদের জন্য আরও সহজ হয়ে যায়। তো এখানে দেখো তিনটা উদাহরণ লিখে রেখেছি, উদাহরণ এ, উদাহরণ বি এবং হচ্ছে উদাহরণ সি। এখানে ভিজ মানে হচ্ছে উদাহরণ বা যেমন। যেমন এখানে বলা হচ্ছে যে মাই মাদার কলস মি টু ইট, আমার মা আমাকে খেতে ডাকে। এখানে কিন্তু হচ্ছে কলস, এটা একটা ভার্ব। মাই মাদার কল্ড মি, এখানে কল্ড এটা একটা ভার্ব। এবং এই সেন্টেন্সে উইল কল এইটা একটা ভার্ব। তো আমরা ওখানে কি পড়েছিলাম যে টেন্স চেনা গেলে সেটা কি হবে? ফাইনিট ভার্ব। আর যেটা টেন্স চেনা যাবে না সেটা কি হবে? নন ফাইনিট ভার্ব। তাহলে কলস এটা একটা ভার্ব, কল্ড এটা একটা ভার্ব, এটা উইল কল এটা একটা ভার্ব। তাহলে কলস আমরা এইটা দেখে কি বুঝতেছি? ভার্বের সাথে এস রয়েছে, তার মানে এইটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেহেতু এইটা দ্বারা ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে টেন্সকে চেনা যাচ্ছে, সেহেতু এইটাকে আমরা কি বলতে পারি? এইটাকে আমরা একটা ফাইনিট ভার্ব বলতে পারি। একইভাবে কল্ড ইডি যুক্ত রয়েছে, তার মানে এটা নিঃসন্দেহে ভার্বের পাস্ট ফর্ম। যেহেতু এই অংশটুকু দ্বারা মূলত টেন্সকে চেনা যাচ্ছে, সেহেতু এটা কি হচ্ছে? এটা একটা হচ্ছে কি ফাইনিট ভার্ব। এরপর উইল কল দ্বারা আমরা কি বুঝতে পারছি? উইল কল দ্বারা মূলত বোঝা যাচ্ছে যে এইটা একটা ফিউচার টেন্স। তার মানে এই অংশটুকু দ্বারা আমরা টেন্স চিনতে পারছি, তাই এটাকে আমরা কি বলবো? ফাইনিট ভার্ব বলবো। এখানে যদি আমরা দেখি যে এটা একটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স। কোন টেন্স? এটা হচ্ছে কি একটা প্রেজেন্ট টেন্স। আর এইটা আমাদের কি হবে? এটা হচ্ছে পাস্ট টেন্স। এটা কি হবে? এটা হচ্ছে কিন্তু ফিউচার টেন্স। ওকে, তার মানে এটা প্রেজেন্ট আর এটা কি হবে? পাস্ট আর এটা কি হবে? ফিউচার। এখন আমরা যদি পরের অংশ দেখি টু ইট, এটার অর্থ হচ্ছে খেতে। টু ইট এটা অর্থ খেতে, টু ইট এটা অর্থ কি? খেতে। আমরা এখানে যখন টেন্স পরিবর্তন করলাম প্রেজেন্ট থেকে পাস্ট, পাস্ট থেকে ফিউচার, তখন আমরা দেখলাম যে ফাইনিট ভার্ব কলস থেকে কল্ড ইডি পাস্ট ফর্ম হয়ে গেল, এবং পাস্ট থেকে যখন ফিউচার টেন্সে আনলাম তখন কিন্তু কলটা কি হয়ে গেছে? উইল কল হয়ে গেছে। অর্থাৎ টেন্স পরিবর্তনের সাথে সাথে ফাইনিট ভার্বগুলো কিন্তু পরিবর্তন হয়ে যায়। তো এটা একটা মনে রাখার উপায় যে ফাইনিট ভার্বটা কি। তারপর টেন্স পরিবর্তনের সাথে সাথে ফাইনিট ভার্বটা কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। পক্ষান্তরে টু ইট, এখানেও টু ইট, আবার কি রয়েছে? এখানেও টু ইট, এগুলো কিন্তু টেন্স পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়নি। এর মানে আমরা বলতে পারি যেসব ভার্ব টেন্স পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়ে যায় না সেগুলোকে নন ফাইনিট ভার্ব বলা হয়। তাহলে এখানেও টু ইট, এখানেও টু ইট, এখানেও টু ইট। তাছাড়া টু প্লাস ভিয়ন, টু প্লাস ভিয়ন, টু প্লাস ভিয়ন, অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম। এর পূর্বে যখন টু থাকে তখন ওইটা দ্বারা কোন টেন্স আমরা কিন্তু বুঝতে পারি না। টু ইট এটা কি প্রেজেন্ট টেন্স? টু ইট এটা কি পাস্ট টেন্স? টু ইট এটা কি ফিউচার টেন্স? আমরা কিন্তু বুঝতে পারতেছি না। অতএব বলতে পারি তো এইটা দ্বারা, টু ইট দ্বারা কখনোই টেন্স চেনা যায় না। তাই টু ইট, এখানে টু ইট, এখানে টু ইট, এই তিনটাকে আমরা কি বলতে পারি? এই তিনটাকে আমরা বলতে পারি নন ফাইনিট ভার্ব। আশা করি ফাইনিট এবং নন ফাইনিট ভার্বটা এখানে ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা যদি তার পরের অংশে চলে যাই,
তাহলে দেখতে পাবো এখানে বলা আছে যে দে আর গোয়িং টু স্কুল, আবার এখানে বলা আছে হি ইজ গোয়িং টু স্কুল। আমরা ফাইনাইট ভার্বের দ্বিতীয় সংজ্ঞায় পড়েছি যে যে সাবজেক্ট পরিবর্তন করলে মূলত ভার্বেও পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ সাবজেক্টের নাম্বার এবং পার্সন পরিবর্তন করলে কি হয়ে যায়, ভার্বও কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। এখানে দেখো দে এটা কিন্তু একটা সাবজেক্ট, এবং একটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, এবং হিটাও এখানে হচ্ছে একটা সাবজেক্ট, এটাও কি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এটাও কিন্তু দেখো প্রেজেন্ট টেন্স, এটাও কিন্তু হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো আমরা যখন সাবজেক্ট হিসেবে দে লিখেছি, তো ভার্ব হিসেবে দের সাথে কি বসেছে, এখানে আর, দের সাথে কি বসেছে, আর বসেছে। একই বাক্যটা আমরা সেম রেখে জাস্ট সাবজেক্টের জায়গায় দে এর জায়গায় যখন আমরা হি বসাচ্ছি, তখন ভার্ব হিসেবে কি বসে যাচ্ছে, ইজ বসে যাচ্ছে। অর্থাৎ সাবজেক্ট এখানে দে এর সাথে বসতেছে আর এখানে হি এর সাথে বসতেছে কি ইজ। কেন আর থেকে ইজ হয়ে যাচ্ছে, মূলত সাবজেক্ট দে পরিবর্তন করে যখন আমরা হি লিখতেছি, তখন ভার্বটা আর থেকে পরিবর্তন হয়ে ইজ হয়ে যাচ্ছে। এর অর্থ সাবজেক্ট যখন অর্থাৎ কোনো সেন্টেন্সের সাবজেক্ট এর নাম্বার এবং পার্সন যখন পরিবর্তন করা হয়, তখন যে ভার্বটা পরিবর্তন হয়ে যায়, তখন সেইটাকে কি বলা হবে, ফাইনিট ভার্ব। এখানে আমরা ইজটাকে বলতে পারি ফাইনিট ভার্ব, এখানে ইজটাকে আমরা কি বলতে পারি, ফাইনিট ভার্ব। আবার আমরা যে গোয়িং এখানে খেয়াল করি, গোয়িং এখানে হচ্ছে কি গোয়িং, তাহলে এখানে আমরা সাবজেক্ট পরিবর্তন করলাম দে থেকে আর, এখানে দে থেকে হি যখন পরিবর্তন করে লিখলাম, তখন কিন্তু বিষয়টা আর থেকে অর্থাৎ ভার্বটা আর থেকে ইজ হয়ে গেছে। তো এক্ষেত্রে গোয়িং কি কখনো পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ গোয়িং থেকে কি এখানে গোয়িংই পরিবর্তন হয়ে কি অন্য কিছু হয়েছে? এখানে কিন্তু গোয়িং থেকে পরিবর্তন হয়ে গোয়িং হয়নি, বরং এখানেও গোয়িং এক হইতে গেছে। এর মানে কি, সাবজেক্ট পরিবর্তন করলেও প্রথম অংশের ভার্ব পরিবর্তন হলেও মূল অংশের ভার্বটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা এখানে গোয়িংটাকে আমরা বলতে পারি নন ফাইনিট ভার্ব। এই গোয়িংটাকে কি বলতে পারি আমরা, নন ফাইনিট ভার্ব। কেন নন ফাইনিট ভার্ব বলতেছি, কারণ হচ্ছে যে সাবজেক্ট পরিবর্তনের সাথে সাথে এই ভার্বের কোনো পরিবর্তন হচ্ছে না। তাছাড়া গোয়িং অথবা ইটিং, এই যে আইএনজি যুক্ত শব্দ যতগুলো রয়েছে, এগুলো দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি না যে এগুলো প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স নাকি ফিউচার টেন্স। অতএব বলতে পারি যে এগুলো একটা কি, নন ফাইনিট ভার্ব। আবার একইভাবে যখন হি থেকে আমরা আই লিখেছি, তখন ভার্বটা কি হয়ে গেছে, অ্যাম হয়ে গেছে, অর্থাৎ সাবজেক্ট পরিবর্তন করার পরে ভার্বও এখানে পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এই গোয়িংটা কি পরিবর্তন হয়নি। তার মানে এটা কি হবে, এটাও একটা কি নন ফাইনিট ভার্ব। এবং এখানে এমটা কি হবে, এমটা কিন্তু এখানে হবে কি ফাইনিট ভার্ব। একইভাবে যদি আমরা জি, এইচ এবং আই দেখি, দেখো সিং মি অর্থ হচ্ছে কি আমাকে দেখিয়া, রূপা কামস টু নো দ্য ফ্যাক্ট। এখানে বলছে সিং মি, রূপা কেম টু নো দ্য ফ্যাক্ট। তার মানে এর অর্থটা হচ্ছে যে আমাকে দেখিয়া রূপা সত্যটা জানার জন্য এসেছে। এখানে আমি সিং মি আমাকে দেখিয়া, রূপা কেম রূপা এসেছিল, টু নো দ্য ফ্যাক্ট মানে সত্যটা জানার জন্য। এখানে কি রয়েছে যে সিং মি রূপা উইল কাম, মানে আমাকে দেখিয়ে রূপা আসবে, টু নো দ্য ফ্যাক্ট সত্য বিষয়টি কি জানার জন্য। আমরা এখানে দেখো, এখানে একটা বিয়ন প্লাস যুক্ত শব্দ রয়েছে সিং মি, এখানেও রয়েছে সিং মি, এখানেও রয়েছে সিং মি। সি কিন্তু একটা ভার্ব, এটা কিন্তু একটা প্রেজেন্ট টেন্স, এটা কি একটা কামস, এটা কিন্তু একটা প্রেজেন্ট টেন্স। আবার কেম এটা কিন্তু একটা পাস্ট টেন্স, এবং উইল কাম এটাও কিন্তু একটা কি ফিউচার টেন্স। তারপর আমরা কাম, কেম এবং উইল কাম থেকে কি বুঝতে পারতেছি, যে টেন্স চিনতে পারতেছি। অতএব এটা কি হবে, ফাইনিট ভার্ব। এটাও একটা কি হবে, ফাইনিট ভার্ব। এটা কি হবে, একটা ফাইনিট ভার্ব। যেহেতু আমরা এই অংশটুকু দ্বারা টেন্স চেনা যাচ্ছে, এটাকে আমরা কি বলতে পারি, ফাইনিট ভার্ব। কিন্তু দেখো সিং, এখানেও সিং, এগুলো দ্বারা প্রেজেন্ট নাকি পাস্ট নাকি ফিউচার বোঝা যাচ্ছে না। অতএব এগুলো কি হবে, এগুলো হবে নন ফাইনিট ভার্ব। এটাও কি হবে, নন ফাইনিট ভার্ব। তাহলে এই অংশটা কি হবে, নন ফাইনিট ভার্ব। একইভাবে টু নো, এখানেও যা রয়েছে, টু নো এখানেও তাই রয়েছে, আবার টু নো এখানেও তাই রয়েছে। তার মানে এগুলো কিন্তু টেন্স পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হচ্ছে না। তাহলে এইটা দ্বারা কি বলতে পারি আমরা, নন ফাইনিট ভার্ব। এটাও আমরা কি বলতে পারি, নন ফাইনিট ভার্ব। এরপর আমরা বলতে পারি এটাও নন ফাইনিট ভার্ব। তো আজকের ক্লাসটি মূলত আমরা এখানে রাখতে চাচ্ছি, কেননা পরবর্তী অংশে আমরা আলোচনা করে দেব যে ক্লোজের প্রকারভেদ এবং এর সাথে যাবতীয় বিষয়াবলী। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং
ক্লাসটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। সকলকে অনেক অনেক ধন্যবাদ।